British expansion in India. 1767 to 1857 এই পিরিয়ডের অর্থাৎ এই 90 বছরের হিস্ট্রি আমাদের পড়তে হবে এবং এই 90 বছরের হিস্ট্রি যখন পড়ব তখন আমাদের যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা গোড়াতেই আমাদের আসবে রিলেশন বিটুইন ইংলিশ and Maratha. আমরা যদি একটু ইতিহাসে পিছিয়ে যাই তাহলে দেখব 1765 এই বছরে ইংলিশ গড কি হয়েছিল এই বছরে বলতো দেখি দিওয়ানি পেয়েছিল স্যার দিওয়ানি ভেরি গুড দিওয়ানি রাইটস পেয়েছিল ফর বেঙ্গল বিহার বাংলা বিহার উড়িষ্যা উড়িষ্যা বাট হোল ইন্ডিয়া কিন্তু সেই অর্থে তখনও ইংরেজদের শক্তি বিস্তৃত হয়নি তার কারণ হচ্ছে সেই সময় নর্থ ইন্ডিয়াতে মারাঠা সাউথে হায়দ্রাবাদ বা মাইশোর এই সমস্ত যে রাজ্যগুলো ছিল এরা কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল যার ফলে ইংরেজদের কিন্তু দিওয়ানি রাইটস লাভ করার সাথে সাথেই তাদের সাম্রাজ্য বিস্তৃত হয়নি তাহলে আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা পড়তে শুরু করব তার আগে আমাদেরকে দেখতে হবে ইন দ্য ইয়ার 1761 কার বোধহয় মাইকটা অন আছে অঙ্কিতা তোর মাইক অন আছে মনে হয় না স্যার আমার মাইক অফ ঠিক আছে দেখে নে কারো মাইক অন থাকলে একটু অফ করে দে কেমন 1761 সালে কি হয়েছিল আমরা সবাই জানি থার্ড ব্যাটল অফ পানিপথ হয়েছিল এবং এই যুদ্ধে মারাঠা were defeated হলেও এই মারাঠা যে শক্তিটা এটা পুরোপুরি কিন্তু বিনষ্ট হয়ে যায়নি কেন হয়নি কিভাবে হয়নি তার উত্তরে আমরা পাবো বালাজি বাজিরাও son of বালাজি বাজিরাও যার নাম ছিল পেশুয়া মাধবরাও এই মাধবরাওয়ের নেতৃত্বে এই মারাঠা শক্তি পুনরায় পুনরুজ্জীবিত হয়ে ওঠে এই মাধবরাও ইনার টেনিওর ছিল
1761 to 1772। তার অবজেক্টিভ ছিল, মাধব রায়ের অবজেক্টিভ ছিল একটা ইন্টিগ্রেটেড অল ইন্ডিয়া মারাঠা এম্পায়ার, এইটা তৈরি ছিল তার লক্ষ্য। কার লক্ষ্য ছিল? মাধব রায়ের লক্ষ্য ছিল। বেশ, ওদিকে এই মাধব রায়ের দুজন প্রধান শত্রু ছিল নিজাম অফ হায়দ্রাবাদ, আর ছিল মহীশূরের হায়দার আলী অফ মাহেশ্বর। এই দুজন ছিল মাধব রায়ের প্রধান প্রতিপক্ষ বা শত্রু। যখন পানিপথের যুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধে মারাঠারা হেরে গেল, সেই সময় নিজাম অ্যাটাকড পুনা। পুনা ছিল মারাঠাদের অধিকারে একটি স্থান, একটি জায়গা, যাই বলি না কেন, 1706 সালে। But Nizam was defeated এই সালটা 1706 হবে না, এটা 1761 হবে। ডিফিটেড বাই মাধব রাও। যখন এই নিজামকে মাধব রাও বা মারাঠারা যখন হারিয়ে দিল, তখন মারাঠাদের মধ্যে নিজেদের যে পুরনো যে আত্মনির্ভরতা, আত্মশক্তির উপর তাদের নির্ভরতা, এটা ফিরে এলো। যেটা বলছিলাম, তাদের আত্মনির্ভরতা ফিরে এলো যখন নিজামকে তারা হারিয়ে দিল। এদিকে সেই সময় মাইশোর আন্ডার দ্য লিডারশিপ অফ হায়দার আলী, মাইশোর কিন্তু গ্র্যাজুয়ালি increased
their power. যখন মাইসোর আস্তে আস্তে নিজেদের পাওয়ার ইনক্রিজ করতে লাগলো, সেই সময় মাধবরাও attacked Mysore for internal সিকিউরিটি। ইন্টারনাল সিকিউরিটির জন্য মাধবরাও তখন মাইসোরকে অ্যাটাক করে ফেলল। এই মাধবরাও যখন অ্যাটাক করলো, এই কারণে হায়দার আলী মেড আ ট্রিটি উইথ মাধবরাও। তোরা ভাবছিস যে স্যার এখন ইংরেজদের তো প্রসঙ্গ এলোই না, আসবে, ইংরেজদের প্রসঙ্গ আসবে। এইভাবে আস্তে আস্তে মাধবরাও নর্থ ইন্ডিয়ার মালব, তারপর রাজপুতানা, মেওয়াড় বিভিন্ন অঞ্চলে তিনি তার সেনা পাঠান এবং মালব এবং বুলদেনখণ্ড এটা মারাঠা ডাইনাস্টির মধ্যে অন্তর্ভুক্ত হয়। এরপরে 1772 সালে পেশোয়া মাধবরাও মারা যান। যখনই তিনি মারা যান তখন তার রাজ্যে কি হয়ে যায়, উত্তরাধিকার নিয়ে একটা গোলযোগ শুরু হয়ে যায়। মাধব রায়ের ভাই ছিল ব্রাদার অফ মাধব রাও, তার নাম ছিল নারায়ণ রাও। এই নারায়ণ রাও was killed by his uncle. সে আঙ্কেলের নাম কি ছিল বল দেখি? স্যার বালাজি বিশ্বনাথ। রঘুনাথ রাও। এবং রঘুনাথ রাও এই নারায়ণ রায়কে হত্যা করে 1773 সালে ডিক্লেয়ার্ড himself as পেশোয়া। গল্পের সূত্রপাত ধরতে হবে যে কোথা থেকে এলো। তাহলে নারায়ণ মাধবরাও মারা গেলেন 1772 সালে। মাধব রায়ের পর তার ভাই নারায়ণ রাও তিনি সিংহাসনে বসলেন। বাট নারায়ণ রাও ওয়াজ কিল্ড বাই হিজ আঙ্কেল, তার নাম ছিল রঘুনাথ রাও 1773 সালে, এবং তিনি নিজেকে ডিক্লেয়ার করলেন অ্যাজ পেশোয়া। তিনি যেন পেশোয়া হিসেবে নিজেকে ডিক্লেয়ার করলেন। কিন্তু সেই সময়
সেই সময় রঘুনাথ রাওকে Raghunath Rao was opposed by Nana Fadnavis. নানা ফডনবিস তিনি একজন, তাকে মিকিয়াভেলি অফ ইন্ডিয়া বলা হয়, তিনি রঘুনাথ রায়ের বিরোধিতা করলেন এবং নানা ফডনবিস এবং তাদের কয়েকজন মিলে তারা বলল না, রঘুনাথ রাওকে আমরা মারাঠার পেশোয়া হিসেবে মানব না। তাহলে হু ওয়াজ দ্য পেশোয়া? পেশোয়া নারায়ণ রায়ের শিশুপুত্র, তার নাম ছিল মাধব রাও নারায়ণ। এই মাধব রাও নারায়ণ হচ্ছে আমাদের পেশোয়া, এটা বলে রঘুনাথ রাওয়ের উল্টো দিকে অর্থাৎ নানা ফডনবিস এবং মারাঠাদের অন্যান্য যারা বিদগ্ধ পণ্ডিতেরা তারা বললেন যে মাধব রাও নারায়ণ তিনি হচ্ছেন আমাদের পেশোয়া। এবং সেই সময় মারাঠাদের প্রাণ কেন্দ্র ছিল, পুনা। এই কারণে রঘুনাথ রাও fled away from পুনা থেকে তিনি পালিয়ে গেলে কোথায় গেলেন? goes to বোম্বে কেন? to take shelter from ইংরেজদের কাছ থেকে শেল্টার নেওয়ার জন্য রঘুনাথ রাও পালিয়ে চলে গেলেন পুনা থেকে পালিয়ে গেলেন, সেখান থেকে গেলেন বোম্বে ইংরেজদের কাছে টু টেক শেল্টার। কিন্তু সেই সময় কিন্তু এমন কোনো পরিস্থিতি ঘটেনি যে যার জন্য মারাঠাদের সাথে ইংরেজদের যুদ্ধ হওয়ার প্রয়োজন ছিল, বরং ইংরেজদের সঙ্গে মারাঠার সম্পর্ক ভালোই ছিল। কিন্তু তাহলে কেন তারা রঘুনাথ রাওয়ের পক্ষ নিলেন? তার পক্ষ নেওয়ার কারণ হচ্ছে ফর অপরচুনিটি ইন ফ্রি ট্রেড, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্যই তারা ইংরেজ সরকার রঘুনাথ রাওয়ের পক্ষ নিলেন। বেশ, তাহলে এখানে আমরা দুটো এন্টিটি দেখতে পাচ্ছি। একটা দেখতে পাচ্ছি ইংলিশ, আর একটা দেখতে পাচ্ছি আমরা রঘুনাথ রাও। তাহলে ইংরেজ বলল রঘুনাথ রাওকে যে আমি তোমাকে উইথ
সোলজার অর আর্মি, আমি তোমাকে হেল্প করব। ঠিক আছে, বিনিময়ে তুমি আমাকে কি দেবে? কিছু তো দিতে হবে, এমনি এমনি তো আর তোমাকে হেল্প করবো না। কি দেবে? কি দেওয়ার জন্য কি শর্ত হয়েছিল তাদের মধ্যে? রঘুনাথ রাও তাদেরকে, ইংরেজদেরকে কি দেবে? রঘুনাথ রাও বলল যে সলসেট আর ব্রোচ। সলসেট অ্যাকচুয়ালি বন্দর, আর ব্রোচ, এই দুটার যে রেভিনিউ, এই রেভিনিউ রাইটস তিনি বললেন এটা আপনাদের থাকবে, এখানে আমরা ইন্টারফেয়ার করব না। তাহলে ইংরেজ রঘুনাথ রাওকে সোলজার দেবে, আর রঘুনাথ রাও ইংরেজদেরকে সলসেট এবং ব্রোচ এই দুটো জায়গার রাজস্ব ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। যখনই তাদের মধ্যে এই চুক্তিটা হয়ে গেল, তখনই এই ইংলিশ আর রঘুনাথ রাও এদের মিলিত ফোর্স তারা কি করলো? অ্যাটাকড পুনা। ঠিক আছে, পুনা অ্যাটাক করলো। তাহলে পুনা যে অ্যাটাক করলো, সেই সময় মারাঠাদের যে পুনার সেনাবাহিনী, পরাস্ত হলো। আর যেখানে একটা জিনিস বোঝার আছে, এই ইংলিশরা কোথাকার ইংলিশ? দে আর ফ্রম বোম্বে। বাট সেই সময় মূল ক্ষমতা ছিল বেঙ্গল প্রেসিডেন্সির কাছে। এবং এই যুদ্ধে যখন মারাঠারা হেরে গেল, তখন ইংলিশ এবং রঘুনাথ রাওয়ের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটাকে বলা হয় ট্রিটি অফ সুরাট বা সুরাটের সন্ধি। বেঙ্গল প্রেসিডেন্সি সেই সময় বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, তিনি কি বললেন? তিনি বললেন সুরাটের চুক্তিটাকে বাতিল করে দিলেন। ও তার বিনিময়ে কি হলো? পুনরায় পুনার যে মারাঠা গভর্নমেন্ট ছিল, তার সঙ্গে মারাঠাদের ইংরেজদের নতুন একটা চুক্তি স্বাক্ষরিত হলো, যে চুক্তিকে বলা হলো ট্রিটি অফ পুরন্দর। এটা কবে হলো? 1776 সালে। ঠিক আছে, এই ট্রিটিতে কি বলা হলো? হোয়াট ইজ দ্য কন্ডিশন? কন্ডিশন অফ ট্রিটি অফ পুরন্দর।
এই কন্ডিশন হলো ইংরেজরা ইংলিশ will not take side of রঘুনাথ রাও। রঘুনাথ রায়ের পক্ষ ত্যাগ করবে, এদের চিঠিতে বলা হলো। सर 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 ट्रीटी ऑफ पुरंदर 60-65 में हुआ था, तो उस टाइम में तो शिवाजी महाराज थे। ट्रीटी ऑफ पुरंदर 1776 में भी हुआ था, ठीक है। पुरंदर एक जगह है, ट्रीटी ऑफ पुरंदर जो शिवाजी महाराज का टेन्योर में हुआ था वो जय सिंह के साथ हुआ था, लेकिन ट्रीटी ऑफ पुरंदर जब सूरत पे संधि, ट्रीटी ऑफ सूरत जब उसको नॉलिफाइड कर दिया गया था, उसके बाद ट्रीटी ऑफ पुरंदर मराठा और वॉरेन हेस्टिंग्स के बीच हुआ था 1776 में। ओ ठीक है। ठीक है, কিন্তু পরবর্তীকালে इंग्लिश गवर्नमेंट ওয়ারেন হেস্টিংস কে ইনস্ট্রাকশন দিল, instructed Hastings কি দিল যে টেক সাইড অফ রঘুনাথ রাও, টেক সাইড অফ রঘুনাথ রাও। ইংলিশ গভর্নমেন্ট হেস্টিংস কে এটা ইনস্ট্রাকশন দিল। সতেরোশো উনআশি সালে ইন দি ইয়ার 1779 হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ পেয়েছি তো। না তোমাকে আসলে তোমার খুব ভালোবাসি তো, এই জন্য তোমারটা মনের মধ্যে রেখে দিয়েছি। আচ্ছা দিয়ে দিচ্ছি এক্ষুনি। না আমি দিয়ে দিচ্ছি। আর আমি যাচ্ছি কিন্তু বুধবার, তুমি আসছো তো? ঠিক আছে ঠিক আছে। আজকে বুধবার গিয়ে কি করবো? আজকে বুধবার গিয়ে তো না খেয়ে আসতে হবে।
1779 সালে কি হলো, যখন এক মিনিট দ্বারা 1779 সালে ইংরেজ কি করলো, এবার সম্মিলিতভাবে ইংলিশ অ্যাটাকড মারাঠা। তাহলে আমরা এই যে প্রথম ইঙ্গো মারাঠার যুদ্ধ পড়ছি আর কি, অর্থাৎ এর সময়সীমাটা আমি শেষে বলছি। তো 1779 সালে ইংরেজ মারাঠাকে অ্যাটাক করলো। মারাঠাকে অ্যাটাক করার পরে কি হলো, বাট ইংলিশ ওয়ার ডিফিটেড বাই মারাঠা। তারা পরাজিত হলো। এই পরাজিত হওয়ার ফলে বোম্বের যে ইংরেজ গভর্নমেন্ট, they compelled to make a treaty with Maratha. এই ট্রিটিটাকে কি বলা হয়? ট্রিটি অফ ওয়াডগাঁও। ট্রিটি অফ ওয়াডগাঁও। এই ট্রিটি অনুযায়ী কি হলো, ইংরেজরা যে সমস্ত মারাঠা অঞ্চল ইংরেজরা ক্যাপচার করে রেখেছিল সেগুলো মারাঠাদেরকে ফিরিয়ে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ হলো এবং রঘুনাথ রাওকে মারাঠাদের হাতে সমর্পণ করতে রাজি হলো। কিন্তু ওয়ারেন হেস্টিংস এই ওয়াডগাঁওয়ের যে অপমানজনক সন্ধি সেটাকে মানতে রাজি ছিলেন না। এর ফলে কি হয়ে গেল, যেহেতু সন্ধি মানতে রাজি ছিলেন না, এর ফলে ইংরেজদের সঙ্গে মারাঠার আবার যুদ্ধ বেঁধে গেল। নেক্সট স্লাইডে চলে আসছি আমি এবার। সেই সময় ইংরেজদের কিন্তু তারা একটু কোণঠাসা ছিল। কেন কোণঠাসা ছিল? দক্ষিণ ভারতীয় শক্তিগুলো ইংরেজদের উপস্থিতি আর তারা বরদাস্ত করতে পারছিল না। এই কারণে সাউথ ইন্ডিয়াতে মারাঠা, মাইসোর আর হায়দ্রাবাদ এরা ইংরেজদের বিরুদ্ধে একত্রিত হয়ে গেল। এছাড়া সেই সময় ইংরেজরা আমেরিকা এবং ফ্রান্স এই দুটো দেশের শক্তি বৃদ্ধিতেও কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়ছিল। এই অবস্থায় 1780 সালে ওয়ারেন হেস্টিংস 1780 সালে সেনাপতি গডার্ড এর নেতৃত্বে একদল সেনাবাহিনী
মারাঠাদের এগেনস্টে তিনি পাঠান। ইংরেজ বাহিনী কয়েকটা যুদ্ধে জয়লাভ করে they captured Ahmedabad 1780-তে। এরপর তিনি আহমেদাবাদ ক্যাপচার করার পর মুভ টু মহারাষ্ট্র। যখন তিনি মহারাষ্ট্রে গেলেন, মহারাষ্ট্রে গিয়ে বেসিন নামক বন্দরটা তিনি ক্যাপচার করলেন। বা বেসিন বন্দর ক্যাপচার করার পরে নিয়ার পুনার কাছে he was defeated by Maratha। কত হবে ইয়ার? 1781। নিয়ার পুনা he was defeated by Maratha। এই জায়গাটা আরেকবার বলবেন? কোন জায়গাটা বাবু বল? এই 1780 জায়গাটা। 1780 সালে ওয়ারেন হেস্টিংস তার সেনাপতি গর্ডার্টকে পাঠালেন মারাঠাদের বিরুদ্ধে অভিযান করার জন্য। সেই সময় গর্ডার্ট প্রথমে আহমেদাবাদ দখল করলেন এবং আহমেদাবাদ দখল করার পর তিনি মহারাষ্ট্রের দিকে অগ্রসর হলেন। মহারাষ্ট্রের দিকে অগ্রসর হয়ে তিনি বেসিন নামক বন্দরটি দখল করলেন, কিন্তু পুনার কাছে এসে তিনি মারাঠাদের কাছে পরাজিত হন 1781 সালে। এর মধ্যে কি হয়েছে? হায়দ্রাবাদের নিজাম আর মহীশূরের হায়দার আলী, এই দুটো পার্টি তারা মারাঠাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে। যুক্ত হয়ে তারা কার দিকে যাচ্ছে? তারা ইংরেজদের দিকে অগ্রসর হচ্ছে। বাট এই সময় ইংরেজরা কি করেছে? এই সময় ইংরেজরা নাগপুরে মারাঠাদের যে ক্ল্যান ছিল, ভোঁসলে ক্ল্যান, সেই ভোঁসলেকে ইংরেজরা নিজেদের দলে টানতে সামর্থ্য হন। এর মধ্যে ইংরেজ সেনাপতি পফহ্যাম তিনি মারাঠাদের আরো একটি ক্ল্যান গোয়ালিয়রের সিন্ধিয়ার রাজধানী গোয়ালিয়র দখল করেন এবং সেই সময় সিন্ধিয়ার মহাদজি সিন্ধিয়া তিনি প্রার্থনা করেন। যাই হোক, শেষ পর্যন্ত এই মহাদজি সিন্ধিয়া এরই মধ্যস্থতায় ইংরেজ এবং মারাঠার মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তিটা হয়েছিল 1782 এবং এই চুক্তিটাকে বলা হয় ট্রিটি অফ সলবাই। এই চুক্তির মাধ্যমে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার
1775 to 1782 was ended. তাহলে এই চুক্তির ফলে কি হয়েছিল? নাম্বার 1, ইংরেজরা যে সমস্ত অঞ্চলগুলো তারা মারাঠাদের কাছ থেকে জিতে নিয়েছিল সেগুলো তারা মারাঠাদেরকে ফিরিয়ে দেয় এবং তার পরিবর্তে সল্টশেড বন্দরটা তারা দখল করে। 2 নম্বর, ইংরেজরা মাধবরাও নারায়ণ একে পেশোয়া বলে মেনে নেয়। আর নাম্বার 3, রঘুনাথ রাও ইনাকে বৃত্তি বা পেনশন দেওয়ার ব্যবস্থা করা হয়। তাহলে ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার এর যদি আমরা উপসংহার টানি তাহলে আমরা দেখবো এই যুদ্ধে একমাত্র সল্টশেড বন্দর ছাড়া ইংরেজদের কিন্তু তেমন কিছু লাভ হয়, বরং যুদ্ধ করতে গিয়ে যথেষ্ট আর্থিক ক্ষতি হয়। কিন্তু আমরা যদি কূটনীতির দিক থেকে দেখি তাহলে এই সন্ধি ইংরেজদের পক্ষে যথেষ্ট লাভজনক হয়, কারণ এই যুদ্ধের এই সন্ধির ফলে 1782 সালে যে সন্ধিটা হয়েছিল এর জন্য প্রায় 20 বছর, নেক্সট 20 ইয়ার্স মারাঠাদের সাথে ইংরেজদের একটা গুড উইল রিলেশন বজায় থাকে এবং ইংরেজরা অন্যান্য দেশীয় শক্তির সঙ্গে সাফল্য অর্জন করতে সফল হয়। এই সন্ধিটার মূল মস্তিষ্ক কার ছিল? এই সন্ধিটার মূল মস্তিষ্ক ছিল মহাদ্জি সিন্ধিয়া এবং এই কারণে মহাদ্জি সিন্ধিয়ার কূটনীতি সারা ভারত জুড়ে কিন্তু যথেষ্ট সাফল্য পায়, যথেষ্ট মর্যাদা বৃদ্ধি করে। কিন্তু হিস্টোরিয়ান সরদেশাই বলছেন যে সলবাহের সন্ধি ইংরেজ বা মারাঠার যুদ্ধের অবসান ঘটায়নি, কেবলমাত্র একটা যুদ্ধ বিরতি ঘটিয়েছে, যুদ্ধের অবসান কিন্তু এখনো ঘটেনি। তাহলে পরবর্তী যুদ্ধ কি করে শুরু হলো সেটা তো জানতে হবে আমাদেরকে। সেটা জানার জন্য তার আগে কিছু আমাদের গল্পটা পড়তে হবে। সলবাহের সন্ধির ফলে মারাঠার যে বিভিন্ন ক্ল্যান গুলো আছে তাদের মধ্যে পারস্পরিক বিবাদ শুরু হয়, ঠিক আছে? এবং মারাঠাদের মধ্যে নতুন নতুন নেতা অহল্যাবাই, মহাদ্জি সিন্ধিয়া, নানা ফড়নবিস, এই ধরনের নতুন নতুন নেতাদের আবির্ভাব ঘটে। মহাদ্জি সিন্ধিয়া তিনি নর্থ ইন্ডিয়ায় মন দেন এবং সেই সময় সম্রাট ছিলেন শাহ আলম। এই শাহ আলমের উপর তিনি যথেষ্ট প্রভাব বিস্তার করেন এবং উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে, নর্থ ইন্ডিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তিনি প্রভাব বিস্তার করেন। যখন উত্তর
ভারতে তার ক্যাপচার হয়ে গেল, তখন তিনি পুনার দিকে আসতে শুরু করলেন মারাঠাদের প্রভাব প্রতিপত্তি কমানোর জন্য। যখন তিনি নর্থ ইন্ডিয়া থেকে পুনার দিকে আসলেন, সেই সময় হোলকারের সুযোগ্যা পুত্রবধূ অহল্যাবাই তখন আবার নর্থ ইন্ডিয়াতে গিয়ে তিনি অ্যাটাক করলেন। কিন্তু সিন্ধিয়ার সেনাবাহিনীর কাছে হোলকারের সেনাবাহিনী পরাজিত হল। 1794 সালে এই মহাদ্দি সিন্ধিয়া তিনি মারা যান। মারা যাওয়ার ফলে কি হয়ে গেল, উত্তর ভারতে মারাঠা প্রভুত্বের বিপর্যয় ঘটে এবং ইংরেজদের প্রভুত্ব স্থাপনের সুযোগ বিস্তৃত হয়। এরপরে আমরা দেখেছি 1798 সালে লর্ড ওয়েলেসলি তিনি গভর্নর জেনারেল হয়ে নিযুক্ত হয়ে আসেন। তিনি মারাঠা শক্তিগুলোকে ইংরেজ সরকারের সঙ্গে আত্মরক্ষামূলক চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু যতদিন পর্যন্ত মারাঠা নেতা নানা ফড়নবিস যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নানা ফড়নবিস বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত মারাঠারা ওয়েলেসলি যে আবেদনটা সেটা উপেক্ষা করে চলেন। বাট 1800 খ্রিস্টাব্দে যখন ফড়নবিস মারা যান, তখন মারাঠাদের যে রাষ্ট্রীয় সংগঠন সেখানে ভাঙন ধরে এবং মারাঠা নায়করা পরস্পরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হন। এরপরে মারাঠা সাম্রাজ্যের হু উইল বি দ্য চিফ, এই সময় মহাদ্দি সিন্ধিয়ার দত্তক পুত্র, তার নাম ছিল দৌলত রায় সিন্ধিয়া, এবং যশবন্তরাও হোলকারের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। পেশোয়া দ্বিতীয় বাজিরাও তখন দৌলত রায়ের পক্ষ নিলেন এবং যশবন্তরাও তখন দ্বিতীয় বাজিরাওকে আক্রমণ করে এবং পুনা থেকে বিতাড়িত করে। এই অবস্থায় পেশোয়া ইংরেজদের শরণাপন্ন হন এবং নতুন একটা চিঠি স্বাক্ষরিত হয়, যেটাকে বলা হয় বেসিনের সন্ধি 1802। আমরা কালকে এই বেসিনের সন্ধি, দ্বিতীয় ইঙ্গ মারাঠা এবং তৃতীয় ইঙ্গ মারাঠা এবং অ্যাংলো মাইসোর রিলেশন, অ্যাংলো শিখ রিলেশন, কালকে আমরা রেস্ট পার্টটা অর্থাৎ সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার অ্যান্ড অ্যাংলো মাইসোর রিলেশন কালকে আমরা শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারি।